আজকে যা আধুনিক তুরস্ক নামে পরিচিত যে দেশটি, প্রাচীনকালে এই দেশে একটি রাজ্য ছিল। রাজ্যটির নাম ছিল লিডিয়া। এটি প্রায় সপ্তম শতাব্দী, দ্যাট মিন্স খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর ঘটনা। সেই সময়ে লিডিয়া রাজ্যে প্রথম ধাতব তৈরি মুদ্রার প্রচলন ঘটে। সেই মুদ্রাটি নির্মাণ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল স্বর্ণ এবং রূপা, এই দুইটি ধাতুর সংমিশ্রণে ইলেকট্রাম নামে একটি পদার্থ তৈরি করা হতো। সেই পদার্থ দিয়ে এই ধাতব তৈরি মুদ্রার প্রথম পৃথিবীতে প্রচলন ঘটানো হয়। ইতিহাসবিদদের মতে প্রাচীন তুরস্কের লিডিয়া রাজ্যে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে তৈরি বা প্রচলিত এই ধাতব মুদ্রাটি পৃথিবীতে প্রথম মুদ্রা বা ধাতব মুদ্রা। তবে মুদ্রার আরও সুপ্রাচীনকালের ইতিহাস পাওয়া যায়। ঐতিহাসিকদের গবেষণায় দেখা যায় মেসোপটেমীয় সভ্যতায়, যা যীশুখ্রিস্টের জন্মের আরও 5 থেকে 7,000 বছর পূর্বে, সেই অঞ্চলে এক ধরনের মুদ্রার প্রচলন হয়েছিল। সেটি পৃথিবীতে প্রথম মুদ্রা, যদিও সেটি ধাতব মুদ্রা ছিল না। সেটি ছিল মাটির তৈরি এক ধরনের মুদ্রা। তখনকার সময়ে মেসোপটেমীয় সভ্যতার আমলে স্থানীয় অনেক কৃষকরা তাদের শস্য জমা রাখত স্থানীয় মন্দিরগুলোতে। তখনকার সময়ে অনেক মন্দির ছিল এই মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে। এই মন্দিরগুলোতে পুরোহিতরা যখন কৃষকদের শস্য জমা রাখতেন, তখন তারা এই শস্যের বিনিময়ে মাটির তৈরি এক ধরনের কারুকাজ করা ট্যাবলেট দিতেন কৃষকদেরকে। এগুলি ছিল প্রথম মুদ্রা এই পৃথিবীতে। তারও বেশ কয়েক হাজার বছর পর ধারণা করা হয় যীশুখ্রিস্টের জন্মের প্রায় 4 থেকে 5,000 বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় 5,000 বছর পূর্বে আরেক ধরনের মুদ্রার প্রচলন ঘটে এবং সেই মুদ্রাটির নাম ছিল শেকেল। এই শেকেল ছিল পৃথিবীতে প্রচলিত মুদ্রার ক্ষেত্রে দ্বিতীয় স্থানীয়। তো এই শেকেল তৈরি করা হতো, ধারণা করা হয়, রূপা দিয়ে। এই রূপার মুদ্রা শেকেল তখন সমাজে ব্যাপকভাবে প্রচলন ঘটে। তারপর যদি আমরা ধরি আরও আধুনিক স্তর মুদ্রার, সেটি হলো খ্রিস্টপূর্ব 1000 বছর পূর্বে। খ্রিস্টপূর্ব 1000 বছর পূর্বে তখন চীনে যে রাজবংশ ক্ষমতায় ছিল তার নাম ছিল ঝাও। এই ঝাও রাজবংশের আমলে তারা এক ধরনের মুদ্রার প্রচলন করে এবং সেই মুদ্রাগুলি তৈরি করা হতো ব্রোঞ্জ দিয়ে। তো এভাবে মুদ্রার ক্রমশ পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা দেখি চীনে নবম ও দশম শতকে পৃথিবীতে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করা হয়। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন যে সেই সুপ্রাচীন কাল থেকে যে মুদ্রার প্রচলন ঘটে এসেছে, যখন সেইগুলি ধাতব মুদ্রায় রূপান্তরিত হলো বা ধাতব মুদ্রার যুগ শুরু হলো, তখন সেই মুদ্রাগুলোতে সিলমোহর দেওয়া থাকত এবং বিভিন্ন নাম অঙ্কন
এইসব থাকত। তো যাই হোক, যা বলছিলাম, নবম ও দশম শতকে চীনে প্রথম কাগজের মুদ্রার প্রচলন ঘটে। সেই কাগজ তৈরি করা হতো তুত গাছ নামক এক ধরনের গাছের ছাল থেকে। অবশ্য প্রথম দিকে একদম রিফাইন্ড বা পরিশুদ্ধ কাগজ ছিল না, এইগুলি তুত গাছের ছালই বলা যায়। এগুলোই কাগজের মতো মনে হতো বা দেখা যেত, বা কাগজের মতো ব্যবহার করা যেত। এই তুত গাছের ছাল বা প্রথম যে কাগজের মুদ্রা, এগুলি সরাসরি সরকার কর্তৃক প্রচলিত ছিল না। এগুলো স্থানীয় বণিকরা প্রচলন ঘটায়। পরে সম্রাট পদক্ষেপ নেয় এগুলোকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রচলন ঘটানোর, এবং এই তুত গাছের ছাল যা কাগজের মতো ব্যবহৃত হতো তাকে রাষ্ট্রীয় পর্যায়ে মুদ্রা হিসাবে সংগঠিত করা হলো বা প্রচলন করা হলো। তো এখানে একটি কথা বলে রাখা দরকার, আধুনিক সভ্যতার শুরুতে বা যীশুখ্রিস্টের জন্মের আরও কয়েকশো বছর পূর্ব থেকেই পৃথিবীতে গ্রিক ও রোমানরা ব্যাপকভাবে সারা পৃথিবীতে, বিশেষ করে এশিয়া ইউরোপে মুদ্রার প্রচলন ব্যাপকভাবে ঘটায়, এবং তারা ব্যাপক অবদান রাখে এই আধুনিক সভ্যতায় মুদ্রার প্রচলন ঘটানোর ক্ষেত্রে। তো আমরা এইখানে আরেকটি শব্দ ব্যবহার পাই, সেটি হল ঋণ বা বাকি। এটি যীশু খ্রিস্টের জন্মের বা খ্রিস্টপূর্ব আরও 1000 বছর পূর্বেই শুরু হয়েছিল, যখন মানুষ প্রয়োজনীয় পণ্য গ্রহণ করত বা কারো কাছ থেকে পণ্য নিত। যেমন আমরা দেখি বিনিময় প্রথা ছিল এক সময়, সেই সুপ্রাচীনকালে একসময় বিনিময় প্রথা ছিল। পশু, ঝিনুক, পশুর চামড়া, শস্য, এগুলোর বিনিময়ে মানুষ তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করত। যার কাছে গম ছিল কিন্তু গরু ছিল না, কারোর কাছে গরু ছিল গম ছিল না, তখন একে অন্যের সঙ্গে পণ্য বিনিময় করত। এবং কখনো দেখা যেত যে পশু এখন না দিয়ে পরে দিবে, গম নিয়ে যেত। এই পরিস্থিতিতে ঋণ বা বাকির শব্দগুলোর উদ্ভব ঘটে। তো আমরা এই মুদ্রা যে প্রচলন ঘটল, বিশেষ করে সেই প্রাচীন বাংলায় মুদ্রার প্রচলন অনেক পরে হয়েছে। মৌর্য আমলে যে মুদ্রার প্রচলন ছিল, সেখানে তাম্র মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল। তো এইগুলি পরে আস্তে আস্তে প্রাচীন বাংলায়, বিশেষ করে মহাস্থানগড়ের আবিষ্কৃত মুদ্রায় দেখা যায় যে পুণ্ড্রনগরে বা প্রাচীন মহাস্থানগড়ে এইগুলির প্রচলন ঘটেছিল। সেই মুদ্রাগুলি তৈরি হতো নির্দিষ্ট পরিমাণ ধাতব পদার্থ দিয়ে, এবং সেখানে ওজনের বিষয় ছিল এবং তৌল রীতির বিষয় ছিল। তৌল রীতি জিনিসটা কি? তৌল রীতি হলো সেই ধাতব পদার্থগুলোতে কতটুকু ধাতব থাকবে এবং সেই ধাতব পদার্থগুলো কোন মূল্যমানের হবে, এই বিষয়টা হচ্ছে তৌল রীতি। এই তৌল রীতি অনুযায়ী তখনকার সময় মুদ্রা তৈরি হইতো এবং সেখানে নকশা করা হতো। সেই মুদ্রাগুলোর দুটো দিক, একটা ছিল মুখ্য দিক, একটা ছিল গৌণ দিক। মুখ্য দিকে রাজা বা সম্রাট বা বাদশাহের প্রতিকৃতি থাকত, আরেক দিকে অন্যান্য নকশা থাকত। তো এই দুইটি দিক ছিল মুদ্রার। তো মুদ্রার আকারে আবার বিভিন্ন রকমের ভিন্নতা পাওয়া যায়, যেমন গোল আকৃতির মুদ্রা, বর্গাকৃতির মুদ্রা, বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন ঘটেছিল। তক্ষশিলার ভীর ঢিবি অঞ্চলে ও কাবুলের নিকটবর্তী চমান ই হুজুরির মুদ্রা ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে সাম্প্রতিককালে, আধুনিক যুগে।
তো সেখানে দেখা যায় খ্রিস্টপূর্ব ৫ম শতকে উত্তর ভারতে ধাতব মুদ্রার ব্যাপক প্রচলন ছিল এবং সেই ধাতব মুদ্রাগুলি ছিল রৌপ্য নির্মিত মুদ্রা। এই রৌপ্য নির্মিত মুদ্রা, তাম্র নির্মিত মুদ্রা এবং পরে আসে স্বর্ণ নির্মিত মুদ্রা। মৌর্য যুগে, তারপর গুপ্ত যুগে প্রচুর স্বর্ণ মুদ্রা ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল। তারপর সেই প্রাচীনকালে বিভিন্ন রাজবংশের আমলেও এই দেশে বিভিন্ন মুদ্রা প্রচলিত ছিল, তবে স্বর্ণ মুদ্রা এই দেশে প্রচলন ঘটে অনেক পরে। ধরা যায় যীশুখ্রিস্টের জন্মে আরও বেশ কয়েকশো বছর পর। ভারতের কুষাণ সম্রাটের আমলে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন ঘটেছিল। এরকম কিছু প্রাচীন মুদ্রা ওয়ারি বটেশ্বরে আমাদের দেশে পাওয়া গেছে। কুষাণ সম্রাট ভীম কদফিসেস ধারণা করা হয় ভারত উপমহাদেশে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন ঘটায়। তো আজকের যুগে আমরা দেখি যে ব্যাংকের মাধ্যমে যে মুদ্রার প্রচলন বা ব্যাংক নোট, সেটির প্রচলন ঘটে ষোড়শ শতাব্দীতে। এবং ষোড়শ শতাব্দীতে বিশেষ করে ইউরোপের শাসকগণ তাদের বিভিন্ন দেশে স্বর্ণ নির্মিত মুদ্রার প্রচলন ঘটায় ব্যাপকভাবে, এবং এই সমস্ত মুদ্রা তখন জমা রেখে মানুষ তার প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারত, অথবা বলা যায় তখন এই সমস্ত মুদ্রার বিনিময়ে ব্যাংক নোট বা কাগজের টুকরা প্রচলন ঘটে ষোড়শ শতাব্দীতে ইউরোপে, যা আধুনিক ব্যাংকিং কার্যক্রমের জন্ম দেয়।